দার্জিলিংয়ের বুকে এমন এক কুয়াশাচ্ছন্ন গ্রাম রয়েছে যেখানে ঝর্ণার জল আর কুয়াশা নিজেদের মধ্যে কথা বলে। আমি আপনাদের হোস্ট সুভাষিস হালদার নিয়ে যাব আজকে নতুন এক পাহাড়ি জগতে। আজকের এই ভিডিও পর্বে থাকবে ছোট্ট একটা ব্যালকনি, আর ব্যালকনিকে ঘিরে থাকবে রঙ্গিত নদী, যেখানে ঝর্ণার জল আর ঝর্ণার জলের উপরে বসে ম্যাগি তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এছাড়াও টেন্টের মধ্যে আজ বানাবো চা, এবং চা হাতে নিয়েই দেখবো রঙ্গিত নদী। এই যেন দার্জিলিংয়ের বুকে লুকিয়ে থাকা এক স্বর্গ, যেখানে প্রকৃতি নিজে বাঁচে এবং আমাদেরকে বাঁচায়। আর সকালবেলায় চায়ের কাপ হাতে উঁকি মেরে প্রাকৃতিক পরিবেশের আনন্দ। জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, আর থাকবে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পিঠে ব্যাগ নিয়ে একা একা রাস্তা পার হওয়া। কি ভাবছেন আপনারা যে এই জায়গাটা কোথায় চলে আসলাম আমি? তাহলে চলুন আজকের পর্বে কি কি রয়েছে সেটা দেখে নিই। বৃষ্টির মধ্যে পিঠে ব্যাগ নিয়ে জঙ্গল পার হওয়া, হাতছানি দিয়ে পাহাড়কে ডাকা, জলের মধ্যে কিছুটা অ্যাডভেঞ্চার আর চা বানানোর নতুন অভিজ্ঞতা, যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। যারা অলরেডি প্রথম পর্বটা দেখে নিয়েছো তাদেরকে নতুন করে বলে বোঝানোর না যে এই জায়গাটা কতটা সুন্দর। এই পর্বে আপনারা এটাও দেখবেন খুব তাড়াতাড়ি হোমস্টে থেকে আমাদের বেরিয়ে যাওয়া এবং আগাম সতর্কবার্তা। আমি সবসময় চাই আমার ভিডিওগুলো আপনারা দেখে, সম্পূর্ণ ভিডিও দেখে তবেই আপনারা সেই সমস্ত নির্দিষ্ট জায়গায় যান। বেশি ভিডিও কাট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদেরকে সেটা ভালো লাগে এবং আপনারা ফুল ইনফরমেশান সেখান থেকে পান। অনেক হলো ঘরের মধ্যে থাকা, এবার একটু বেরোন, বেরিয়ে দেখুন প্রকৃতি আপনার জন্য ঢেলে সাজিয়ে রেখেছে এমন একটা জায়গা, যার ঠিকানা আমি আজকে আপনাদেরকে দেব। আজ জুন মাসের 30 তারিখ, ঝিরঝিরে বৃষ্টি। আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর 12টায়, কিন্তু আমরা পৌঁছালাম বিকেল 5টায়। দুপুরকার লাঞ্চটা সেরে বিকেলের ব্যালকনিতে বসে চায়ের কাপ হাতে প্রথম রঙ্গিত নদীকে দেখা। এই প্রথম কোনো ব্যালকনিতে বসে রঙ্গিত নদীকে প্রথম দেখতে পাওয়া, চায়ের কাপ হাতে আকাশ দেখা। দেখতে দেখতে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। পরের দিন খুব ভোরবেলায় ঘুম ভাঙল জলের শব্দে। জানলা খুলেই দেখতে পেলাম রঙ্গিত নদী, যেন গানে মেতেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম চাদর গায়ে। যদি আপনারা এই হোমস্টেতে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই ব্যালকনির ঘর নেবেন, কারণ এখান থেকেই প্রকৃতি নিজেকে সবচেয়ে সুন্দর করে তোলে। পাহাড়ে গেলেই আমার খুব একটা বাজে অভ্যাস, সেটা হলো খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যাওয়া। তো এখানেও কোনো ব্যতিক্রম হলো না, উঠে পড়লাম চারিদিকটা দেখার উদ্দেশ্যে। এখানে কিন্তু টেন্টেরও বন্দোবস্ত রয়েছে, যদি আপনারা কেউ যদি মনে করেন সকালটা টেন্টের মধ্যে কাটাবেন, তো এখন কেউ নেই এখানে টেন্টে থাকার মতো। আমি আপনাদেরকে টেন্টটা ভিতরটা দেখাচ্ছি। এই একখানা টেন্ট আছে এখানে, এইখানে একটা টেন্ট আছে। এই হচ্ছে টেন্টের ভিতরে, এইটা এই হচ্ছে টেন্ট, এই হচ্ছে টেন্ট। একটা টেন্ট এখানে, এই একটা টেন্ট। তো টেন্ট থেকে বাইরে বেরোলে পরে আপনারা এরকম রঙ্গিত নদীকে দেখতে পেয়ে যাবেন, যে তার মানে নিজের মতো বেগে বয়ে চলেছে। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিসিটি আছে, ওখানে সব পুরোটা ইলেকট্রিসিটি দিয়ে ঘেরা। আপনারা হয়তো ভাববেন যে এখানে ইলেকট্রিসিটির অসুবিধা আছে, তেমন কিছু না, এখানে সব কিছুরই ব্যবস্থা করা আছে। আর এখানে কিন্তু এরা নিজেরা মাছ চাষ করে। তো চলুন মাছ চাষটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ওরা মাছ চাষ করে। এখানে না আসলে পরে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে আসুন এবং একটা দিন অন্তত পক্ষে এখানে কাটান। প্রকৃতির মানে প্রকৃতিটার সৌন্দর্য কীভাবে ঢেলে দিয়েছে, এখানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে এই জায়গাটা দেখুন, এখানে এই জায়গাটা দেখুন। আর এই যে উপরের দিকে যাওয়ার রাস্তায় দেখুন, মানে কাঠের গুঁড়ি রয়েছে। এইখানে দেখুন এই যে মাছ চাষ করে এরা। এই যে উপর থেকে মানে
ঝর্ণার জলটা এখানে এসে ফেলছে, আর একটা ইয়ে আছে, পর্জন আছে, সেখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, মানে কন্টিনিউ রানিং জল এখানে। আর এখানে কিছু মাছ আছে দেখতে পাবেন, আমি যেদিকে যাচ্ছি মাছগুলো সেদিক থেকে পালিয়ে যাচ্ছে, ওইখানে মাছ রয়েছে দেখতে পাবেন হয়তো। আমি একটু কাছে যাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এইবার দেখতে পাবেন ওইদিকে যাই তাহলে আরও ক্লিয়ার মতো আসবে হয়তো। এই তো যারা অফবিট পছন্দ করেন তাদেরকে অবশ্যই কিন্তু এখানে আসতে হবে, কারণ এটা একটা এমন একটা জায়গা যেটা নিউ জলপাইগুড়ি থেকে আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো আপনারা আসবেন কিভাবে? প্রথমে আপনাদেরকে আসতে হবে নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়িতে আসার পর ওখান থেকে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি যদি করেন তাহলে আপনাদেরকে 4,500 টাকা নেবে। আর শেয়ার গাড়ি করলে নিউ জলপাইগুড়ি থেকে আপনাকে আসতে হবে প্রথমে দার্জিলিং বাস স্ট্যান্ডে, যেটা 300 থেকে 350 টাকা 10 সিটের গাড়ি নেবে। আর যদি আপনি 3 থেকে 4 সিটের গাড়ি নেন তাহলে সেক্ষেত্রে আপনার 900 থেকে 1000 টাকা করে পার হেড পড়ে যাবে। তো আমরা শেয়ার গাড়িতে এসেছিলাম, সেখানে আমাদেরকে 300 টাকা করে ভাড়া পড়েছিল। আর আমরা এসে নেমেছিলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে, এবং যে হোমস্টের যে মালিক ছিল তাকে বলে দেওয়া হয়েছিল, সে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনারা কথা বলে নেবেন হোমস্টের মালিকের সঙ্গে, যখন আপনারা এখানে আসবেন তার একদিন আগে কথা বলে নেবেন, এবং গাড়ির মালিকের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো আপনারা গাড়ির মানে গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে রাখবেন, যখন আপনারা দার্জিলিংয়ে নামবেন, মানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে নামবেন, তখন আপনাদেরকে দার্জিলিং থেকে রিসিভ করে নেওয়া হবে। তো গাড়ির ভাড়া প্রায় 2 থেকে 2,500 টাকা হয়। তবে অবশ্যই আপনারা হোমস্টের মালিকের সঙ্গে প্রথমে কথা বলে নেন। দার্জিলিং এসে পৌঁছালাম বিকেল প্রায় বাজে, তখন বিকেল না বলবো দুপুর 2টো, এবং 2টোর পরে আমাদেরকে 2টো বেজে গেছিলো আমাদেরকে এখানে আস্তে আস্তে, কারণ ওইখান দিয়ে আমাদেরকে এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আরও অনেকটা যেতে, মানে এইখানে আপনাকে নামাবে না, কিন্তু এইসব জায়গায় নামাবে না, আপনাকে নামা প্রায় 10 কিলোমিটার, মোটামুটি 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্ব আপনাকে নামিয়ে দেবে। তারপরে আপনাকে ওখান থেকে হেঁটে 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 এইখান দিয়ে আসতে হবে। তো এইখানে আসতে গেলে পরে কিন্তু আপনাকে প্রথমে রুম বুক করে রাখতে হবে, এখানে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা, আমি যে নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা রুম বুক করে নিতে পারবেন। রুম পার হেড 1400 টাকা করে ভাড়া হয়, এবং ফুডিং এবং লজিং একসঙ্গে হয়। দুপুরবেলায় মানে দুপুরবেলা বেশিরভাগ দিনই আন্ডা কারি আর ভাত হয়, স্যালাড থাকে, আর রাত্রেবেলায় চিকেন থাকে। রুটি যদি আপনারা খান তো রুটি যদি খান তো সেক্ষেত্রে আপনারা রুটি বলে দেবেন, রুটি ওরা করে দেবে। তবে এখানে বারবিকিউ আর বনফায়ারও হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশনটা। তো আমি আপনাদেরকে আরেকবার একটু কাছে গিয়ে দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বনফায়ার হয়, এই জায়গাটায় বনফায়ার হয়, আর এখানে বসে সবাই আনন্দ উপভোগ করে। কিন্তু এইখানে এখন যা কন্ডিশন, দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যার জন্যে বনফায়ারটা এখন বন্ধ আছে। তো আপনারা চাইলে বারবিকিউ ওরা করে দেবে, করে আপনাকে রুমে প্রোভাইড করে দেবে। তো আমি এর পরবর্তীতে মানে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে পুরো সাইড সিনগুলো দিক দিয়ে ঘুরে দেখাবো, ওগুলো কী আছে এবং জঙ্গলের মাঝখানে কী আছে। তো আমাদের রুমে ওপরের দিকে ওঠার রাস্তাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, যে মানে আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের একদম কাছে যাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে নিচ দিয়ে কাঠের একটা গুঁড়ি দেওয়া রয়েছে, এটা কাঠের গুঁড়ি। এখান থেকে ঝর্ণার জল চলে যাচ্ছে। এদিকটা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে, এইটা পুরোটাই জঙ্গল, যতদূর চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল।
হ্যালো বন্ধুরা, আমি এখন টেন্টের মধ্যে রয়েছি। তো টেন্টের মধ্যে দেখুন এখানে কী কী থাকে। এখানে দুটো বালিশ আছে, আর এখানে ঘুমানোর জন্য কিছু জিনিস রয়েছে, আর এখানে ভেন্টিলেটর রয়েছে এটা, আর এইদিকেও তাই সেম। টেন্টের ভিতর থেকে বাইরের প্রকৃতিটাকে আরও সুন্দর দেখাচ্ছিল। বৃষ্টির শব্দ ছিল না, ছিল এক নিস্তব্ধ ঝিরে ঝিরে বৃষ্টি, যা কেবল চোখ বুঝলেই অনুভব করা যায়। তার সঙ্গে মিশে যাচ্ছিল রঙ্গিত নদীর কলকল শব্দ, ঠিক যেন কোনো পুরনো চেনা সুর, যেটা হারিয়ে যাওয়া কারো কথা মনে করিয়ে দেয়। চুপচাপ বসেছিলাম, আমার সামনে ডায়েরি খুলে রাখা, কিন্তু কি লিখব তা জানি না। এমন নিঃসঙ্গ অথচ শান্ত পরিবেশে মনে হলো একটা গল্প লিখি, কিন্তু সেই গল্পে থাকবে না কোনো নায়ক, থাকবে না হিরো, থাকবে না কোনো ক্লাইম্যাক্স। এমন কি হতে পারে? তো শুধু থাকবে এক পাহাড়ি নদীর কথা, এই টেন্টের কথা, কিছু অলিখিত অনুভব আর সময়ের গায়ে জমে থাকা নীরবতা। এমন এক গল্প যেখানে নায়কের জায়গা থাকবে প্রকৃতি নিজে, কখনো বৃষ্টির ফোঁটা হয়ে, কখনো নদীর শব্দে, আবার কখনো পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া হাওয়ায়। আমি যেন নিজেই হারিয়ে যাচ্ছিলাম সেই গল্পের পাতায়, একা চুপচাপ। কখনো টেন্টের কাপড় সরিয়ে বাইরে তাকিয়ে নিচ্ছিলাম প্রকৃতির নিস্তব্ধ আহ্বানে, আবার ফিরে এসে লিখে নিচ্ছিলাম কিছু শব্দ, যেগুলো কাউকে উদ্দেশ্য করে লেখা নয়, কিন্তু তবুও যেন কারোর জন্য লেখা। নদীটা যেন আজ একটু বেশি মায়াবী লাগছে। তার কুলকুল শব্দের মাঝেও আমি খুঁজে পাই এক পুরনো চেনা হাসির প্রতিধ্বনি। আমি বসে আছি একা এক টুকরো পাথরের ওপরে, ডায়েরির পাতায় কলমটা চলছে, কিন্তু মনের ভিতরে কেউ যেন চুপি চুপি কথা বলছে। এক অচেনা হোমস্টে, এই পাহাড়ি নিস্তব্ধতা কোথাও যেন খুব চেনা লাগে। হয়তো এই রকমই একটা সকালের অপেক্ষা করছিলাম আমি, যেখানে শুধু তুমি আর আমি, আর আমাদের মাঝখানে কিছু না বলা কথা। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, সাদা মেঘগুলো ভেসে যায় পাহাড়ের গা ছুঁয়ে, তোমার চোখের মতো শান্ত, নরম, অথচ অসীম। নদীর জলের শব্দের মাঝে আমি যেন শুনি তোমার হাঁটার ধ্বনি, যেন ঠিক আমার পেছনে তুমি দাঁড়িয়ে আছো। ঠিক ঘুরে তাকাতে সাহস হয় না, যদি দেখি তুমি নেই। আমি আবার লিখতে থাকি, লিখি যেন এই পাহাড়, এই আকাশ, এই নদী বুঝতে পারে আমার মনের না বলা গল্প। এই হোমস্টেটা যেন একটা আশ্রয়, যেখানে সব হারিয়ে যাওয়া অনুভূতিরা ফিরে আসে নিঃশব্দে। আমিও আজ অপেক্ষায়, হয়তো তুমি একদিন ঠিক এই নদীর ধারেই বসে দাঁড়াবে। এবার এসে পৌঁছালাম হোমস্টের কিচেন রুমে চা খাওয়ার উদ্দেশ্যে। ভেতরে একজন হাসি খুশি কেয়ারটেকার হাতে পাত্র জল বসিয়েছে, ভাপ উঠছে, লাল চায়ের গন্ধ চারিদিক মোমো করছে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, অথচ একটা নিরাপত্তা বোধও আছে, কারণ পুরো হোমস্টেটা সিসিটিভির আওতায়। এত বড় একটা জঙ্গলের ভেতরে একটা ব্যবস্থা সত্যি প্রশংসনীয়। অনেকেই রাতে বা ভোরবেলায় একটু অস্বস্তি বোধ করেন, তাদের জন্য এ যেন এক রকম আশ্বাস। চা তৈরি হচ্ছে, আর আমি ঠিক তখনই মোবাইলটা বের করে চালিয়ে দিলাম অরিজিৎ সিংয়ের গান। হালকা সুরে বেজে উঠল, চারপাশটা যেন আরও নিঃসঙ্গ, আরও কবিতার মতো লাগতে শুরু করলো। চায়ের কাপ হাতে বারবার তাকিয়ে নিচ্ছিলাম বাইরে, যেখানে সদ্য ফুসফুটিত কিছু পাহাড়ি ফুল যেন এই জায়গাটার রং আরও উজ্জ্বল করে তুলেছে। একটা নীরব কিন্তু উষ্ণ অনুভব মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই আবার চলে এলো এক প্লেট গরম গরম ম্যাগি। সকালটা যেন আজ বেশ ভালোই পূর্ণতা পেল গানে এবং মনে। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের দৃশ্য দেখার জন্য। প্রথম দেখায় মনে হবে তেমন কিছু নেই, কিন্তু যদি মনটা একটু খোলা রাখা যায়, যদি চোখ দুটো সত্যি করে দেখে, তাহলে বোঝা যায় এখানে সব কিছু আছে। চারপাশে ছোট ছোট তুলোর মতো কাজারাশি ভেসে বেড়াচ্ছে বাতাসে। ওগুলো দেখতে গিয়ে যেন মনে হলো আবার ছোট বাচ্চা হয়ে গেছি, ঠিক সেই ছোটবেলার মতো, যখন বৃষ্টির পর উঠোনে পাটকাঠির মতো জলে রেখা ধরে খেলা করতাম। দূর থেকে হোমস্টে দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো ছবির কাঠ থেকে উঠে আসা একটা ছোট্ট স্বপ্ন। হোমস্টে থেকে সামনের দিকে একটা রাস্তা উপরে উঠে গেছে। মনে হলো চলো একটু উপরে উঠেই। তেমন কিছু নয়, তবে ঢালটা একটু চড়াই। তবুও হাঁটতে হাঁটতে উপরে উঠে গেলাম। উপরে উঠে গাছের ফাঁক গলে যখন আবার হোমস্টের দিকে তাকালাম, সত্যি বলছি যেন ছবির ফ্রেমে বাঁধানো একটা দৃশ্য। আপনারা যদি কখনো আসেন এখানে, একদম উপরে উঠতে ভুলবেন না। ছোট্ট উপরে রাস্তাটুকু ধরে উপরে উঠে যাওয়া, একটু কষ্ট হবে, হাফ ধরে আসবে,
কিন্তু উপরে উঠে যা দেখবেন সেটা আপনার চোখ নয়, মন মনে রাখবে। এই হোমস্টে বাইরে থেকে যতটা দেখতে নিরীহ, ভেতরে কিন্তু লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অধ্যায়, বা বলতে পারেন এক ভয়ঙ্কর জায়গা। জানলে অবাক হবেন, এই হোমস্টেতে যারা কাজ করেন তারাও সচরাচর একটা বিশেষ জায়গায় যেতে চান না। অজানা সেই রহস্যকে সামনে রেখে আজ আমি আমার ক্যামেরাম্যান ভাই দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম এক রুদ্ধশ্বাস অভিযানে। হোমস্টের যে কিচেন রুমটা রয়েছে ঠিক তার সামনেই একটা সরু পথ ঢুকে গেছে গভীর জঙ্গলের ভেতরে। চোখে না পড়লেও বোঝার উপায় নেই। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা কখনো এখানে আসেন, এই পথে যাওয়ার আগে অবশ্যই হোমস্টের কর্তব্যরত কারোর সঙ্গে কথা বলে নেবেন, কারণ জায়গাটা আমার নিজের কাছে মোটের সুবিধা বলে মনে হয়নি। যাই হোক, প্রথম পা রাখতেই চোখে পড়ল এক বিশাল মাকড়সা। কাল রাত পুরো এলাকা পিঠে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই পায়ের জুতোটা একটু ভালোভাবে বেঁধে নিলাম। চারিদিকে শুধু জঙ্গল, শুধু পাতা আর অজানা শব্দ। পাথরের ওপর সবুজ শ্যাওলা, গাছের ডালপালা যেন বাড়িয়ে ছুঁয়ে নিতে যাচ্ছে। এই পথে মানুষ খুব একটা হাঁটে না, সেটা চারিদিক দেখেই বোঝা যাচ্ছিল। আমরা রাস্তা খুঁজে খুঁজে এগিয়ে চললাম। হঠাৎ সামনে পড়ল বিশাল এক গাছ মাটিতে পড়ে রয়েছে। তাকে ডিঙিয়ে এগোতেই রাস্তা যেন আরও নিঃসঙ্গ হয়ে উঠল। শরীরের লোম কাটা দিয়ে উঠছে। কি যেন একটা শব্দ ভেসে আসছে গাছের ফাঁক থেকে। সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম এক অদ্ভুত জায়গায়। একেবারে শুনশান বলতে পারেন, চারিপাশে কেউ নেই। মন বলছিল যদি কেউ আমাদের এখান থেকে তুলে নিয়ে যায়, দেখার কেউ থাকবে না। তবুও আমরা সাহস করে কিছুক্ষণ বসে পড়লাম সেই জায়গায়। কিন্তু এখানকার পরিবেশ ছিল ভীষণ অস্বস্তিকর। চারিদিকে মাছির উপদ্রব, সঙ্গে নানা ধরনের পোকামাকড় যেন চারপাশ ঘুরে বেড়াচ্ছে। অবশেষে মনে হলো এতদূর যখন এসেই পড়েছি, তাহলে গা ঝমঝমে পরিবেশে একটু থেমে নিই। মুখটা ধুয়ে একটু ফ্রেশ হলাম। তারপর সিদ্ধান্ত নিলাম এই জায়গাতে আজ এক প্লেট ম্যাগি রান্না করে খাবো, তবেই না অ্যাডভেঞ্চারের স্বাদ পূর্ণ হবে। সত্যি বলতে কি, ভয় আর রোমাঞ্চ মিলিয়েই এমন একটা অনুভূতি যা কখনো পাঁচতারা হোটেলে আপনি পাবেন না। এটাই পাহাড়, এটাই প্রকৃতি, যেখানে প্রতিটা কোণেই লুকিয়ে আছে গল্প আর রহস্য, আর তার নামই জীবন। জঙ্গলের গভীরে পৌঁছে যখন সেই নির্জন জায়গাটা এসে দাঁড়ালাম, তখনই চোখে পড়ল পাথরের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট জঙ্গলের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর শ্যাওলার আস্তরণে মোড়া পাথরগুলো যেন নিজের গল্প বলে চলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম রঙিন নদীর জলে। শুরুতে একটু ভয় লাগছিল, কারণ পাথরের ফাঁকে কোথাও কোথাও পড়ে থাকতে দেখলাম সাপের খোলস। তবুও জলের ঠান্ডা ছোঁয়ায় পায়ের নিচটা শিরশির করে উঠল। জুতো আর ব্যাগ একপাশে রেখে একা একা দাঁড়িয়ে থাকলাম জলের মধ্যে। মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর শুরু হলো আজকের মিশন, জঙ্গলের মাঝে এক প্লেট ম্যাগি। ব্যাগ থেকে একে একে সব কিছু বের করে ফেললাম, ম্যাগি, গ্যাস, লাইটার, পাত্র। তবে সমস্যাটা ছিল অন্য জায়গায়। এমন একটা পাথর আমি খুঁজছিলাম যেখানে গ্যাসটা ভালোভাবে বসাতে পারবো। পাহাড়ি ঢালের জন্য সব কিছু হেলে পড়েছিল। শেষমেশ অনেকটা চেষ্টা করে সেটাও সেট করে ফেললাম। জঙ্গলের মাঝে বসে পিকনিক করা, বন্ধুরা মিলে কাঁচা রান্না, হই হুল্লোড়, কিন্তু আজ আমি একা। চারপাশে শুধু গাছ, পোকা আর নদীর শব্দ। এই নির্জনতার মাঝে কিছু একটা ছিল, একটা শান্তি, একটা ভয়, একটা রোমাঞ্চ। পোকামাকড়ের উপদ্রব একটু বেশি ছিল এখানে। প্রথমবার গ্যাস এবং গ্যাসের ওভেন নিয়ে এসেছি, তো তার জন্য একটু সেট করতে অসুবিধা হচ্ছিল। তো একটু পরে সেটাকেও সেট করে নিয়েছিলাম, এবং সেট করার পরে পাত্রের উপরে বসিয়ে রাখলাম। সব কিছু একে একে বের করলাম এবং ধুয়ে পাথরের উপরে রেখে দিয়েছিলাম। এই জল রানিং জল, তো তার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। তো তার জন্য এখান থেকে জল নিয়ে সেটা থেকেই ম্যাগি রান্না করে আজ খাবো। সেটাও কিন্তু আলাদা একটা অভিজ্ঞতা। গ্যাস ধরাতেই হালকা হাওয়া গ্যাসের ওভেনটাকে নিভিয়ে দিচ্ছে। আবার গ্যাস ধরিয়ে নিলাম। কিন্তু এখানকার পোকামাকড়গুলো খুব চোখে এবং কানে ঢুকে যাচ্ছে, তো তার জন্য খুব সাবধানে এখানে বসেছিলাম। কখনো কখনো পায়ের দিকে তাকাচ্ছিলাম যে কোনো পোকামাকড় যেন পায়ে এসে না কামড়ে দেয়। সব কিছুকে ছাপিয়ে আলাদা এক অভিজ্ঞতা জন্ম নিল আমার এই
রোমাঞ্চকর ট্রাভেলে। ম্যাগির উপর বারবার পড়ছিল ধুলোপাতা আর পোকা, বারবার ঢাকনাটা সরিয়ে দেখতে হচ্ছিল আর কতক্ষণ। তবে নিজের হাতে রান্না করা ম্যাগি আর সেই জঙ্গলের মধ্যে বসে নদীর পাশে খাওয়া, এর চেয়ে বড় আর অভিজ্ঞতা কি হতে পারে। শুনেছি ম্যাগি নাকি 2 মিনিটে হয়ে যায়, কিন্তু সেই 2 মিনিটের ম্যাগি হতেই অনেকটা সময় লেগে গেল। কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল স্বাদে গন্ধে অভিজ্ঞতায় ভরপুর। ভিজে গিয়েছিলাম, শরীরটা কাঁপছিল, তবুও মনে হচ্ছিল এই দিনটা আমি কোনো দিনও ভুলব না। অনেক কাঠ খয়লা পোড়ানোর পর 2 প্লেট ম্যাগি তৈরি করে ফেললাম। 1 প্লেট নিজে খেলাম আর 1 প্লেট আমার সঙ্গে থাকা আমার ক্যামেরাম্যান ভাইয়ের জন্য রাখলাম। তাকে হাতে তুলে দিলাম। সেও খুব সুন্দর এবং প্রকৃতির সঙ্গে বসে খুব খুশ মেজাজে ম্যাগিটাকে উপভোগ করলো। ম্যাগি কমপ্লিট খাওয়া দাওয়া। এবার আমরা এখানে কিছুটা থাকবো কিছুটা সময়, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছি আমার পায়ের নিচে কতটা জল এবং রানিং জলের স্রোত, সেটা কিন্তু আরও একটু ভয়ানক। তো এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে মাছি এবং পোকামাকড় কত রয়েছে, যার জন্য আমি এখানে চশমা পরে নিয়েছি, না হলে বারবার চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার পা ভিজে গেছে, তো বেশিক্ষণ আর এখানে থাকবো না। এইখানে আমার ব্যাগপত্র সব রয়েছে, ওই যে আমার ক্যামেরাম্যান ভাই ওখানে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই দিকটা কিন্তু আমাদের হোমস্টে রয়েছে, যেদিকে নদী বয়ে চলেছে। তো এখান থেকে আমাদেরকে আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে সেই হোমস্টের ওখানে যেতে হবে। তবে এইখানে বারবার বলছি পোকার খুব উপদ্রব এখানে, যেটা খুব আমার কাছে বিরক্তিকর লেগেছে। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না। এখানে আমাদের যে ব্যাগপত্র এবং জুতো আমি আগেই খুলে রেখেছিলাম ম্যাগি তৈরি করার জন্য। অনেক হয়েছে ম্যাগি খাওয়া আর ঘোরাঘুরি, এবার একটু শান্তি দরকার। সময়টা তখন অনেকটা দুপুর গড়িয়ে গেছে। ভাবলাম হোমস্টের বাইরে আজ একটু স্নান দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ ডিজে সাউন্ড ঝকঝকে আলো ছেড়ে একেবারে প্রকৃতির জলে স্নান করব। শুরুতে ভয় লাগছিল জানেন তো, পাহাড়ি জলের সেই ঠান্ডা স্পর্শ শরীর জুড়ে শিরশিরে একটা অনুভূতি এনে দেয়। কিন্তু আস্তে আস্তে জলে পা ডুবিয়েই নামতেই সব কিছু একেবারে স্বাভাবিক হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে ঘরের বিবরণটা দিয়ে দিই। পুরো রুমটাকে আপনাদেরকে একবার দেখাচ্ছি আমি। এইখানে এইগুলো হচ্ছে পুরোটা কাঠের এখানে, আর এখানে একটা আয়না আছে, আর এখানে জানলাগুলো রয়েছে। জানলাগুলোর পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি, দেখুন একবার। পুরো মানে এইদিকে একটা ঢালু নামানো আছে, ওইদিকে একটা ঢালু নামানো আছে, একটা আলনা রয়েছে, সব অগোছালো রয়েছে, কারণ আমরা কালকে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে সব কিছু আর গুছিয়ে উঠতে পারিনি। এখানে দুটো বসার জায়গা আছে, আর এখানকার যে চৌকিগুলো দেখেন, চৌকিগুলো একবার দেখেন। পুরো এখানকার যে গাছগুলো হয়, যে গাছগুলো কেটে বানানো, যার জন্য মানে একটু ঘুমাতে একটু অসুবিধা হবে, কেননা একটু উঁচু নিচু আছে। আর এখানে একটা লকার আছে, আর ট্রেটা দেখুন একবার। আর এই যে এখানে একটা পিতলের জল খাওয়ার পট আছে, আর এর যে ইটা আছে দেখুন একবার, আমি আপনাদেরকে এগুলো সরিয়ে দেখাই। এইখানকার যে এইখানে দেখুন, এইখানকার যে কাঠগুলো রয়েছে, মানে পুরো কাঠ কেটে এইখানকার চৌকিগুলো বানানো। আর এদিকে একটা জানলা আছে, আমি বাইরের দৃশ্যটাও দেখাবো। বাইরের দৃশ্যটা অসাধারণ দৃশ্য, না দেখলে বুঝতেই পারবেন না। এইটা হচ্ছে মেন দরজা, মানে এটাতে আপনাকে আসতে হবে। আর যদি বাইরের দৃশ্যটা দেখায় তো আপনি আরও অবাক হয়ে যাবেন। দেখুন একবার, এই দেখুন। যখন আপনি এখানে আসবেন, একটা জিনিস আমি আপনাকে বিশেষভাবে বলবো, অবশ্যই ব্যালকনিতে অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন। নিজেকে একটু সময় দেওয়ার মতো জায়গা খুব বেশি কোথাও খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে প্রকৃতি যেন চুপি চুপি আপনাকে ডাকে। ব্যালকনিতে বসে সামনে তাকালে একদিকে পাহাড়, অন্যদিকে রঙ্গিত নদী পাশে পাশে বয়ে চলেছে। দেখতে দেখতে বিকাল নেমে এসেছে।
আর মনটাও যেন কেমন উদাস হয়ে যাচ্ছে, কেন জানি না। তাই ব্যাগটা এক পাশে রেখে হোমস্টের সামনে সেই বিশাল পাথরটার উপর গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে পড়লাম। আপনারা যখন এখানে আসবেন, মনে যদি কখনো ঝড় ওঠে, এই পাথরটার উপর একবার বসার ট্রাই করবেন। সত্যি বলছি, ঠান্ডা পৃষ্ঠটা শরীর ছুঁতেই একটা বিস্ময়কর প্রশান্তি ছড়িয়ে পড়ে। মনে হয় যেন পাথরটা নিজের কঠিন বুকে আপনার অস্থিরতাকে আস্তে আস্তে শুষে নিচ্ছে। এখন অনেক রাত, চুপচাপ ঘরের কোণে বসে পুরনো ডায়েরিটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বাইরে তখন গভীর নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে পাতার ওপর টুপটাপ বৃষ্টির শব্দ। কখন যে চোখের পাতাগুলো ভারী হয়ে এলো বুঝতেই পারিনি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। এইটা হচ্ছে নিচের রুম। নিচের রুমে একটা টেবিল রাখা আছে এখানে, আর এইখানে লকার আছে, দুটো বসার জায়গা আছে। একটা বেডে দুজন করে থাকতে পারবে, এদিকেও দুজন থাকতে পারবে। আর টেবিল ফ্যান আছে। জানলাগুলো দেখুন একবার, কি অসাধারণ, যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে যেমন ঘর, তেমন একটা রোমাঞ্চকর ব্যাপার। এই দিকটাতে দেখুন, এইখানটাতে রয়েছে এরকম। পুরোটা কিন্তু আমি লাইটগুলো জ্বালিয়ে দিই, লাইটগুলো জ্বালালে পর একটু ভালো লাগবে হয়তো। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা আলনার মতো রাখা রয়েছে, জামা কাপড় আপনারা এখানে রাখতে পারবেন। আর এই বাইরের যে দৃশ্যটা, মানে এখানে তার আগে দেখিয়ে দিই, একটা আয়নাও রয়েছে এখানে। আপনি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই, যদি মনে করেন যে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি রঙিন নদীকে দেখবেন, তারও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এখান দিয়ে দেখুন, আমি দেখাচ্ছি। এদিকেও জানলা আছে, এদিকে জানলা, মোট 4খানা জানলা আছে। একটা জানলা, দুটো, তিনটে, 4টে জানলা। আর বাথরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার। এই হচ্ছে বাথরুম। বাথরুমের লাইটটা আমি জ্বালাই। দেখুন এখানে বেসিন রাখা আছে, আর মানে এখানে বেসিন আছে, গিজার কিন্তু আছে, এখানে গিজারও আছে, শাওয়ার আছে এখানে, টয়লেট, এরকমও টয়লেট আছে এখানে। লাইটটা বন্ধ করি। নিচে এমনি এরকম রয়েছে। আর বাইরের দৃশ্যটা একবার দেখেন, খুব সুন্দর জায়গা। এই ঘরের ভাড়া হচ্ছে 1400 টাকা করে। আর ওপরের ঘরটা যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে 1500 টাকা করে পার ডে এক একজনের। নিচের ঘরে দেখতে দেখতে আরও একটা জিনিস আমাদের চোখে পড়লো, সেটা একটা কাঁকড়া। কাঁকড়ার পেটে প্রচুর ডিম রয়েছে, আপনারা দেখুন এখানে। এই সমস্ত কাঁকড়াগুলো নিচে থেকে এই নিচের রুমগুলোতে চলে আসে মাঝে মধ্যে। তো আমি সেই জন্যই আপনাদেরকে বলবো, অবশ্যই যখন আপনারা রুম নেবেন একটু উপরে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা সেখান থেকে ভালো ভিউ দেখতে পাবেন এবং আপনারা অনেকটা সেফ থাকবেন। ইতিমধ্যেই আমাদের এখানে একটা দিন কাটানো শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এই অল্প সময়ে অনেক কিছু উপলব্ধি করেছি এখানে। আজ সকাল ঘড়িতে প্রায় তখন 8টা, বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সেই পাহাড়ি বাতাস ছাতা নয়, রেনকোটই একমাত্র ভরসা এখানে। আমরা ঠিক করলাম যাওয়ার আগে সেই একবার জায়গাটা দেখে নেব যেখান দিয়ে আমরা এসেছিলাম। তাই সকালের চাটা খেয়ে খুব তাড়াতাড়ি রওনা হলাম। চারপাশে তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মেঘে ঢাকা পাহাড় আর ভেজা পাতার গন্ধ চারিদিক থেকে ভেসে আসছে। আমরা হাঁটছি, কখনো থামছি, আবার কখনো শুধু দাঁড়িয়ে শুনছি পাতার ওপর জল পড়া শব্দ। ঠিক এমন সময় পৌঁছে গেলাম সেই ছোট্ট কাঠের ব্রিজটার উপরে। এই মুহূর্তটাই মনটা কেমন একটু থমকে গেল। জীবনের অনেক কিছুই যেমন
মুহূর্তে হারিয়ে যাই, তেমনি কিছু মুহূর্ত আমাদের ভেতরে চিরকাল বয়ে যায়। এই ব্রিজটার উপর দাঁড়িয়ে মনে হলো আমরা যেন প্রকৃতির কোনো অজানা গল্পের অংশ। তবে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আজ আমাদের ফিরে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা দুদিন ধরে এখানে এসেছি, মানে কালকে আর আজকে, এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। হ্যাঁ, যেটা আপনারা ভাবছেন সেটাই। একটা আওয়াজ শোনে আপনাদের, দেখুন। আমরা আসা মাত্রই কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেল। জানি না এই জঙ্গলের মধ্যে কি আছে। তো যাই হোক, আমরা এখানে দাঁড়াবো না। এই দেখুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, তো বেশি দরকার নেই ওখানে দাঁড়ানোর। এই হচ্ছে হোমস্টে, চলে এসেছি আমরা। আর কিছুক্ষণ সব ব্যাগ গুছিয়ে রেখে এসেছি। হোমস্টের গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি হোমস্টের কেয়ারটেকার জলের এক কোণে বসে মাছ ধরছেন, চুপচাপ এবং মনোযোগীভাবে। একটা বালতিতে 2-3টে মাছও ধরেছে ইতিমধ্যে। আর এবার আসুন শুনে নিই হোমস্টের মালিকের মুখ থেকে এই জায়গা সম্বন্ধে, কিভাবে এখানে আসবেন, কোথা থেকে পৌঁছানোর সুবিধা হবে, আর মোটামুটি খরচ কতটা হতে পারে। अच्छा, तो ये जो होम स्टे, ये आपका कितना रूम है यहाँ पर? अभी 2 रूम। 2 रूम है। अच्छा, रेंट कितना पड़ता है? आपका ऊपर वाला रूम का है, अभी का कॉटेज का है। ऊपर वाला रूम का 300 पर हेड है। इसमें आपका 4 जन रह सकते हैं, 2 डबल बेड। डबल बेड, अच्छा। और नीचे में भी 2 डबल बेड है, उसमें भी आपका 4 जन कर सकते हैं। और इसका है आपका प्राइस 1400 पर हेड। ऊपर वाला, नीचे वाला? जी, नीचे वाला। और ऊपर वाला 1500 पर। 1500। अभी जो कंस्ट्रक्शन हो रहा है आपको न्यूली कॉटेज ये वाला, हाँ। तो आपका इसका रहेगा ऊपर वाला का 1800 पर हेड। और ये वाला 1800 होगा? 1800 पर हेड। अच्छा, इसमें क्या खासियत है? 1800 हो गया। इसमें आपका उससे रूम थोड़ा लग्जरियस रहेगा। अच्छा। मतलब जो भी आप देख सकते हैं बाहर में अभी वो कंस्ट्रक्शन हो रहा है, सब पूरा बैम्बो का हो रहा है। अंदर में भी आपका पार्टीशन वगैरह सब बैम्बो का है। अच्छा। और जो आपका बेड वगैरह होता है वो भी बैम्बो का बनेगा। अच्छा, उससे थोड़ा सा लग्जरियस बनेगा, इसलिए आपको अच्छा। आप लोग यहाँ से गाड़ी नहीं भेजते हैं क्या? हम इधर से बेचते हैं। भेजते हैं, तो उसका रेंट क्या लेते हैं? आपका वही छोटा गाड़ी का 4500, हाँ। बड़ा गाड़ी का है 5500। अच्छा, वो शेयर गाड़ी है? नहीं, रिजर्व। रिजर्व है। अच्छा, टोटल आपका एनजीबी से अगर कोई यहाँ आएगा तो कितना लेंगे? आपका वही तो बोल रहा हूँ, छोटा गाड़ी का आपका 4500 लगेगा और बड़ा गाड़ी का लगेगा आपका 5500। और ये आपका सीजन में आपका छोटा गाड़ी का पड़ता है आपका 5000। जी, और आपका बड़ा गाड़ी का पड़ता है 6000। तो सीजन में 6000 है, 65,000 पड़ता है। अच्छा, तो आपके यहाँ बुक करने के लिए कोई मोबाइल नंबर है आपके? जी, बुक करने के लिए आपका नंबर है, बोलिए। 8101440442। ये मेरा भैया का नंबर है, बीरेन राय। उसमें आप बुकिंग कर सकते हैं। और एक्स्ट्रा कुछ चार्ज पड़ता है कुछ? अगर एक्स्ट्रा रहेगा आप लोग को बोन फायर करना है तो आपका बोन फायर का पड़ेगा आपका 300, और बारबेक्यू का पड़ेगा आपका 500। मिला के बारबेक्यू होता है यहाँ पे? बारबेक्यू होता है, तो लेकिन मानसून टाइम में नहीं, बारिश की वजह से नहीं होता है? टाइम में नहीं। हाँ, तो उसका रेट कितना पड़ता है? तो बारबेक्यू का आपका पड़ता है, चिकन का पड़ता है 500 पर केजी, हाँ। और बोन फायर का पड़ता है 300। तो मिला के होता है आपका 800। अच्छा, तो आपका नाम क्या हो भैया? मेरा नाम है अनुप राय। अनुप भाई। और जो आप फ़ोन नंबर दो, किसका नंबर था? मेरा भैया का नंबर है। अच्छा, तो वो नंबर में फ़ोन करने से बुक कर पाएगा ना? আচ্ছা, ঠিক আছে। বৃষ্টি এখন অনেকটা কমে গেছে, ছাতাটা এক হাতে শেষবারের মতো চারপাশটা দেখতে থাকি। এই পাহাড়, এই কুয়াশা, এই রঙ্গিত নদীর কণ্ঠস্বর সবকিছু যেন বিদায় বেলায় কেমন মায়াবী লাগছে। হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর সেই বৃষ্টি ভেজা ছোট ছোট পাহাড়ি গাছগুলো অনেকটা যেন জীবন্ত হয়ে উঠেছে।
হঠাৎ দেখি রঙ্গিত নদীর জল অনেকটা বেড়ে গেছে। এমন সময় মোবাইলে একটা সতর্কবার্তা এলো। জলপাইগুড়ি থেকে জানানো হয়েছে আজ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির এই অদ্ভুত রূপ বদল দেখে যেমন মুগ্ধ লাগে, তেমন এরকম সতর্কবার্তা নিয়ে আসে। তাই আর দেরি না করে সিদ্ধান্ত নিলাম এবার হোমস্টে ছেড়ে বাইরে বেরিয়ে পড়তেই হবে। সবাইকে, এখন আমি রয়েছে এখন হোমস্টের উপরে। তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যার জন্য দেখুন এখানে মানে সব কিছু জল এখানে বেড়ে গেছে। দেখুন এখানে রঞ্জিত নদীর জল অনেকটা বেড়ে গেছে। যে ব্রিজের যে নিচের পায়াগুলো রয়েছে তার প্রায় কাছাকাছি জল চলে এসছে। এদিকটা আজকে আমরা যেহেতু রাত্রিবেলা আমাদেরকে মেসেজ দিয়েছে এখানের থেকে জলপাইগুড়ি প্রশাসন থেকে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেননা প্রশাসন থেকে মেসেজ দিয়েছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমরা আজকে এখান থেকে চেষ্টা করবো তো সকাল 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার। কেননা মেসেজটা আপনাদের দেখাই আমি একবার এখানে বলছে এবং দার্জিলিংয়ের জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেই জন্য আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। যেদিন প্রথম এই হোমস্টেতে এসেছিলাম তখনই ঢোকার মুখে এই ছোট্ট একটা টেন্ট দেখতে পেয়েছিলাম, আর সেদিনই মনে মনে ভেবে নিয়েছিলাম যাওয়ার আগে অবশ্যই এখানে একদিন চা বানিয়ে খাবো, তাও নিজের হাতে নিজের মতো করে। তাই সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম, চায়ের পাতা থেকে শুরু করে ছোট্ট একটা কেটলি আর সেই পোর্টেবল গ্যাস যেটা এর আগে আমি আপনাদের দেখিয়েছি। এইসব জিনিস সবই আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব, ওখান থেকে কিনে নিয়ে আপনিও আপনার ট্রিপকে একটু অন্যরকম করে তুলতে পারবেন। চারপাশটা তখন কুয়াশায় ঢাকা। আমি গ্যাস জ্বালিয়ে কেটলিতে জল বসিয়ে দিলাম। হালকা ঠান্ডায় হাতটা গরম হয়ে উঠল সেই উত্তপ্ত কেটলির পাশে বসে। চায়ের পাতার গন্ধ ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। একদিকে পাহাড়, অন্যদিকে জঙ্গল, আর তার মাঝখানে আমি গরম গরম চা বানাচ্ছি নিজের হাতে। এমন অভিজ্ঞতা সত্যি বলছি শহরের ব্যস্ত রাস্তায় কখনো পাওয়া যায় না। আর হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। সকাল সকাল হোমস্টের মালিক আমাদেরকে পকোড়া বানিয়ে দিয়েছে, তাও নিয়ে এসেছি এখানে। চা হয়ে যাওয়ার পর গরম গরম চা আর হালকা গরম পকোড়া। উফ, এই বড় জঙ্গলের মধ্যে ছোট্ট একটা টেন্টের ছায়ায় বসে এমন ট্রিট। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তো আমাদের বড় করে তোলে, তাই না? সব অ্যাডভেঞ্চার শেষ, সব জায়গা দেখে নেওয়া হয়েছে, ট্র্যাভেলটাও সফল, কিন্তু ছোট্ট একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো এই জায়গাটিকে বিদায় বলা। বিশ্বাস করুন, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো সম্ভব নয়। একদিকে বৃষ্টি পড়ছে, চারিদিকে পাহাড় আর জঙ্গল, আর আমি একা একা হেঁটে যাচ্ছি সেই রাস্তা ধরে। মনে হচ্ছিল যেন পিছনে ফেলে যাচ্ছি জীবনের এক টুকরো ইতিহাস। এক একটা দৃশ্য, এক একটা অনুভূতি সব আমার সাথে সাথে যাচ্ছে। কিন্তু এই পথটাকে এখন বিদায় জানাতেই হবে। জানি না আর কোনোদিন এখানে ফিরে আসতে পারবো কিনা, তবে যদি থাকি একদিন ঠিক আবার আসবো, ঠিক এইখানেই আপনাদের সঙ্গে এই গল্পের মাধ্যমেই। আমি আর আমার ক্যামেরাম্যান ভাই জঙ্গলের মধ্যে দিয়ে পা টিপে টিপে হেঁটে যাচ্ছি। রাস্তা খুব পিচ্ছিল, ভিজে কাদা মাটিতে সাবধানে নামছি নিচের দিকে। যেদিন এসেছিলাম তখন পাহাড়ের গায়ে গায়ে উঠেছিলাম, আজ চা বাগানের ফাঁক দিয়ে আবার নামছি। এখন সেই রাস্তাতেই জল জমে গেছে, যেখানে আসার সময় এক ফোঁটা জলও ছিল না। আজ সেই রাস্তায় যেন বিদায়ের চোখে জল ফেলছে। আমাদের গাড়িও চলে এসেছে। এখন এই গাড়ি করে আমরা ফিরে যাব দার্জিলিং, আর সেখান থেকে নিউ জলপাইগুড়ি, তারপর বাড়ির পথে। সত্যি বলছি, খুব মিস করবো এই জায়গাটাকে, জানেন তো। যদি এখানে না আসতাম বুঝতেই পারতাম না। আপনাদেরকেও বলবো, একদিন মনটা হালকা করুন, বেরিয়ে পড়ুন। এই জায়গাটার মতো প্রকৃতির কোলে এসে দেখবেন
জীবনের একটা নতুন অধ্যায় তৈরি হয়ে যাবে। সেই দিন আমার এই কথাগুলো মনে পড়বে। তখন না হয় মেনশন করবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেব। যখন আমরা প্রথম এখানে এসেছিলাম তখন এই নালাগুলো ছিল পুরো জলশূন্য। তখন সবেমাত্র বৃষ্টি আরম্ভ হয়েছিল, আর আজ দেখুন কতটা জল পরিপূর্ণ। এটা থেকেই আপনাদের কাছে একটা পরিষ্কার বার্তা যাবে যে জল এবং কতটা বৃষ্টি এখানে হয়েছে এই 2 দিনে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও অনেক পাহাড়ি গল্প বলা বাকি আছে তো। জীবন ছুঁয়ে যাওয়া মুহূর্ত আর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া এই সফরগুলো আবার দেখা হবে। একটা ক্যামেরা, একটা ডায়েরি আর মন ভরা স্মৃতি নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ততদিন আপনারা নিজেদের খেয়াল রাখবেন। দেখবেন নিজেদের শরীর ভালো থাকলে অবশ্যই সব কিছু ভালো থাকবে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। কথা দিলাম আবার ফিরে আসবো নতুন এক পাহাড়ি গল্প নিয়ে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।